কি অবস্থা মামারা? ইংল্যান্ড আর ইন্ডিয়ার ফার্স্ট টেস্টটা ইংল্যান্ড জিতে গেছে 5 উইকেটে। আর ফার্স্ট ইনিংসের মতো লাগছিল ভাই, ইন্ডিয়া ম্যাচটা হেরে যাবে, 471 রান করে দিয়েছে, একদম সর্টেড ভাই, একদম চিল। তো চিলের পেছনে ঢুকিয়ে দিয়েছে ভাই ইংল্যান্ড। ইংল্যান্ড এভাবেই খেলে। ইংল্যান্ডের যদি লাস্টের কয়েকটা ম্যাচেস দেখো ভাই, ওরা ফার্স্টে ব্যাট নেয় না, ওরা বলে যে আমরা টসে জিতবো, বোলিং করব, চেস করব, আর চেস করে দেয়। এটাই হচ্ছে ব্রেন্ডন ম্যাকালাম আর বেন স্টোকসের ভাই স্ট্র্যাটেজি। ব্যাস বল যতই চিল্লাও লাফাঝাফা করো, কিন্তু ইংল্যান্ডের যে ব্র্যান্ড অফ ক্রিকেটের স্টাইলটা, সেটা এই ধরনের। সেটা দেখিয়েছে ভাই ওলি পোপ, সেটা দেখিয়েছে বেন ডাকেট, হ্যারি ব্রুক, জেমি স্মিথের মতো প্লেয়াররা। তো এটা এটা হওয়ারই ছিল। ফার্স্ট ইনিংসে একদম লাফালাফি চিল্লামিল্লি ইন্ডিয়া কি খেলেছে ভাই ইংল্যান্ডে গিয়ে। হ্যাঁ অবশ্যই 3টে সেঞ্চুরি এসছে ফার্স্ট ইনিংসে, অবশ্যই লাফানোর কথা, কারণ এটা এটা হয়নি কোনোদিনও এর আগে। ইংল্যান্ডের মাটিতে গিয়ে এইরকম ভাবে আমরা পারফর্ম করিনি ব্যাটে, আর সেখান থেকে লাফানোরই কথা। কিন্তু দিস ওয়াজ আ ট্র্যাপ ভাই। ইংল্যান্ড জানতো যে ইন্ডিয়াকে এইভাবেই ট্র্যাপে নিয়ে আসতে হবে, আমরা সেই ট্র্যাপে পা দিয়েছি। ওরা তো জানতো যে এরকম 400 সাড়ে 400 রান হবে, আমাদের সেটাকে ইজিলি আমরা করে নেব, তারপর আমরা চেজও করে নেব। অল ইজ সেট আপ, আর সেই সেট আপটাই এই ম্যাচে দেখা গেছে। অবশ্যই ম্যাচ নিয়ে কথা বলবো, এত ইজিভাবে হারেনি ইন্ডিয়া। ম্যাচটা অনেকটাই মানে রোমহর্ষকর গেছে, অনেকটা লাস্ট বল না, বলা যায় লাস্ট দুটো ইনিংসেও প্রায় ইন্ডিয়া ম্যাচে ছিল, কিন্তু যাই হোক হেরে গেছে, আর কি করা যাবে ভাই। তো টসে কিন্তু ইংল্যান্ড যাতে ফার্স্টে ওরা বোলিং নেয়, যেই সিদ্ধান্তটা দেখে আমাদের আমাদের ফেটে যায় সত্যি কথা। কারণ ইংল্যান্ডে ভাই ফার্স্টে ব্যাট করছো, ও মাই গড, মানে তোমার একটু সাহস, বুকের পাটা যদি থেকে থাকে, তুমি জানো যে ইংল্যান্ডে ফার্স্ট বল করলে কি অ্যাডভান্টেজেস পায় ইংল্যান্ডের প্লেয়াররা। আর সেখানে আমরা ফার্স্ট ব্যাট করছি, আমি তো ভাবলাম ভাই ফার্স্ট সেশনেই হয়তো 4-5 উইকেট পড়ে যাবে, 100-150 রানের মধ্যেই খেলা শেষ। কারণ এই লাইন আপের রোহিত শর্মা ছিল না, বিরাট কোহলি ছিল না, যাদের ওপর ভর দিয়ে আমরা এতদিন এসেছি। ইয়ারকে নাকি ফার্স্ট তাদের ছাড়াও ওভারসিজ একটা আমরা টুর্নামেন্ট ওভারসিজ একটা সিরিজ খেলতে এসেছি, আর আমাদের মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ারই ছিল না। সেক্ষেত্রে এই এই ভয়টা পাওয়া তো স্বাভাবিকই, কিন্তু না ভাই, জয়সওয়ালের অসাধারণ খেলা। জয়সওয়াল আর কে রাহুল ওপেন, আমি ভেবেছিলাম বোধহয় সুদর্শন বা শুভমান গিলের মধ্যে কেউ একটা ওপেন করবে, বাট কে রাহুল ওপেনিংয়ে আসে, আর সেটার অভাব কিন্তু পরের দিকে এই সিরিজটা, এই ইনিংসটায় আমরা দেখতে পাই, এই পুরো ম্যাচটা জুড়ে। সেটার ব্যাপারে আমি আগে বলবো, বাট কে রাহুল আর জয়সওয়ালের একটা ভালো পার্টনারশিপ হয়, যেখান থেকে জয়সওয়াল একটা দুর্দান্ত সেঞ্চুরি করে, শুভমান গিল আছে, শুভমান গিলেরও আমি বলবো এখন অব্দি টেস্ট ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস, হয়তো বেস্ট ইনিংস। কারণ ওভারসিজ সিরিজে এসে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় অবশ্যই রান করা খুবই টাফ হয়। তারপরে ক্যাপ্টেন শুভমান গিল সেখানে ওই রকম একটা ইনিংস খেলা, 100+ স্কোর করা ইস ডিফিকাল্ট ভাই। তারপরে ঋষভ পান্ত ভাই, ওই প্লেয়ারটা, মানে রেড বল আসলে ঋষভ পান্তকে মনে হয় যে আমরা ফিরে পেয়েছি। এই প্লেয়ারটা হয়তো যখন রিটায়ার করবে আমরা বলবো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রেড বল প্লেয়ার ইন ইন্ডিয়ান হিস্ট্রি ভাই। কারণ এই প্লেয়ারটা যেভাবে খেলে না, ওই যে ব্যাস বল ইংল্যান্ডের, এই প্লেয়ারটার মধ্যে ইনবিল্ড ব্যাস বল আছে ভাই। ও জানে টেস্ট ক্রিকেটে কখন কিরকম ভাবে অ্যাটাক করতে হবে, কখন ডিফেন্স করতে হবে। সবাই ভাবে বোধ হয় ঋষভ পান্ত ভাই ফ্লুক, ঋষভ পান্ত ইজিলি খেলে, ও মানে যাচ্ছে তাই করে বোলারদের সাথে, বাট না, ঋষভ পান্তের তুমি ডিফেন্সগুলো দেখবে, একটা সলিড ডিফেন্সের সাথে কিন্তু ঋষভ পান্তের ইনিংসটা তৈরি হয়। সেখানে অবশ্যই রিস্কি কিছু শট খেলে, আর আমরা সবাই জানি যখন ঋষভ পান্তের ইনিংস ব্যালেন্সড হয়, তার মানে ও ডিসব্যালেন্সড হয়েছে ওর ইনিংসে, ওর শর্টস খেলতে গিয়ে। তো এটা ইউজুয়াল ঋষভ পান্তের থেকে। তো আমি বলবো যে ঋষভ পান্তের ইনিংসটা তো অসাধারণ, যেখানে ফার্স্ট ইনিংসেও সেঞ্চুরি করে, সেকেন্ড ইনিংসেও করে। যাই হোক, তারপরে ইন্ডিয়াটা কিন্তু দারুণ টোটালে চলে আসে। অবশ্য লাস্টের মেবি 60 রানের মধ্যে আমরা 6 উইকেট হারিয়ে ফেলি। ওটা ওটা তো মানে লেগেই আছে ভাই। মানে আমরা অস্ট্রেলিয়া যাই, সাউথ আফ্রিকা যাই, ইংল্যান্ড যাই, যেখানে চলে যাই, আমাদের টেলেন্ডার্সরা টিকতে পারে না। মানে লাস্ট এই কোল্যাপসটা হবেই। সেটা সেকেন্ড ইনিংসেও হয়েছে, ফার্স্ট ইনিংসেও সেম জিনিসটা। মানে একটা সেট ব্যাটসম্যান যখন আউট হবে লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডারে, তারপরে জাস্ট পুরো লাইন আপটা কোল্যাপস করে যায়। আমরা জাস্ট টেক অন আমরা করতে পারি না অপোনেন্টকে, কারণ ওখানে কিন্তু আমরা ইজিলি 500+ রান স্কোর করতেই পারতাম যদি আমাদের টেলেন্ডার্সের থেকে আরেকটু সাপোর্ট পেতাম। যাই হোক, এটা ভাই মানে
কবে থেকে হয়ে আসছে, মানে লাস্ট 2-3 বছর ধরে এই সেম স্টোরি রিপিট হচ্ছে বারবার। আর এখানে কিন্তু কাজ করতে হবে, কাজ হয়েছে। সিরাজ, বুমরা এদেরকে প্রচুর নেটসে খেলানো হয়, যেটা আগে হতো না। মানে বোলার্সরা নেটসে খেলছে, যেটা অবিশ্বাস্য ব্যাপার ছিল আজ থেকে 4-5 বছর আগে। বাট এখন প্রত্যেকটা টিমই প্রায় বোলারদের রেডি করে ব্যাটিংয়ের জন্য। আর সেখানে কিন্তু ভালো, ওরা জানি যে ওরা নেট প্র্যাকটিস করে মাঝে মাঝে, সেখানে এই কোল্যাপসটা কিন্তু এক্সপেক্টেড নয়। তবে দুটো জিনিস যেটা হয় সেটা হচ্ছে করুণ নায়ার 0-তে আউট হয়ে যায় ভাই, এতদিন বাদে আবার ব্যাক করছিল, কাম ব্যাক করছিল, 0-তে আউট হয়ে যায়। সাই সুদর্শনের ইনিংসটাও ভালো যায়নি ফার্স্ট ম্যাচে, ফার্স্ট ইনিংসেই ও অ্যাকচুয়ালি আউট হয়ে যায় 0 রানে। বাট ওভারঅল একটা ভাই ওই টোটালটার পরে আমাদের সবার মনে হচ্ছে, মানে পুরো ভারতবাসীর কনফিডেন্স ছিল যে এখান থেকে ইন্ডিয়া জীবনেও ম্যাচ হারবে না। ইংল্যান্ডে গিয়ে এরকম 450, আর ইউ ক্রেজি ভাই। মানে এই রানসটার পরে অবশ্যই আমরা চেয়েছিলাম কিন্তু যে ইন্ডিয়া ম্যাচটা জিতুক। বাট ইংল্যান্ড যখন ব্যাট করতে আসছে, ইংল্যান্ড কিন্তু জানতো ওদের কি করতে হবে। ওরা 450 রান ওরা জানতো ভাই ওরা করতে পারবে, কারণ ওরা এর আগেও এটা করে এসেছে। তো সেক্ষেত্রে ব্রিলিয়েন্ট ইনিংস ফ্রম বেন ডাকেট ভাই। বেন ডাকেট এই পুরো ম্যাচটাতে আমি বলবো ইংল্যান্ডের বেস্ট ব্যাটসম্যান এই ম্যাচটাতে বেন ডাকেটই ছিল। ওলি পোপের একটা সেঞ্চুরি আসে, হ্যারি ব্রুকের সেঞ্চুরি আসে, জো রুট ফার্স্ট ইনিংসটা অত ভালো খেলতে পারেনি, তবে লাস্টের দিকে বেন স্টোকস আর জেমি স্মিথও কিন্তু দুর্দান্ত পারফর্ম করে, যার ফলে কিন্তু ইংল্যান্ডও ওই রানসটা প্রায় চেস করে দেয়। আমরা 6 না 7 রানের লিডে ছিলাম। ফার্স্ট ইনিংসে তো পুরো ডিপেন্ডেন্ট ছিলাম হচ্ছে বুমরার ওপর। মানে বুমরা করবে তো উইকেট আসবে, না ছাড়া কেউ উইকেট পাবে না। মানে আর সেকেন্ড আরেকটা কথা বলবো যে বাকি বোলারদের লাইন স্পেশালি প্রসিদ্ধ কৃষ্ণা, এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু ভাবতে হবে, কারণ এর যখন সিলেকশন হয়েছে তখন কিছুটা চিন্তা ভাবনা করে হয়েছে, কিন্তু এই ম্যাচটায় প্রসিদ্ধ কৃষ্ণার কিছু খামতি দেখা গেছে। আর সেটা আমি বলবো না যে প্রসিদ্ধ কৃষ্ণা ইচ্ছা করে করেছে। প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে একটু যদি কথা বলি, প্রসিদ্ধ কৃষ্ণা যদি ন্যাচারাল লাইন লেন্থ দেখো, ওটা একটু পেছনে হয়, মানে ওই 8 মিটারের একটু নিচে বা 8 মিটারের একটু ওপরে এই লাইনটায়। কারণ প্রসিদ্ধ কৃষ্ণা ইজ এ টল বোলার, ও যখন বল করে ও একটা হিট দ্য ডেক বোলার। ও ওরকম না যে হাত থেকে সিম করাবে, সুইং করাবে, ও অনেকটা চেষ্টা করে পিচে বলটা জোরে ফেলে ওখান থেকে মুভমেন্ট করানো। আর ওই রকম স্কিল সেট কিন্তু ইংল্যান্ডে চলবে না, কারণ ইংল্যান্ডে আমরা জানি যে বলকে কিন্তু একটু আগে রাখতে হবে। ওই 6 মিটার বা 5.5 মিটার ওই লাইনটা, ওই লেন্থটায় কিন্তু অনেক বেশি বল করতে হয় কনসিস্টেন্টলি, তখনই কিন্তু তুমি ভালো বল করতে পারবে, ভালো উইকেটস নিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার ডিফল্ট লেনটাই কিন্তু একটু পেছনে, যেহেতু লম্বা ভাই। আর সেই কারণে কিন্তু ফার্স্ট ইনিংসে প্রচণ্ড রান লিড করে প্রসিদ্ধ কৃষ্ণা, অবশ্যই উইকেট পায় ভাই। তবে এই যদি পুরো ম্যাচটার সামারি দেখো না, প্রসিদ্ধ কৃষ্ণার দুটো ইনিংসেই কিন্তু ইকোনমি 6.5-এর ওপরে। এটা কিন্তু টেস্ট বোলার হিসাবে একদমই ভালো না। মানে তুমি এত ইজিলি, এত মানে কি বলবো, কমফোর্টেবলি রান লিক করছো, যেটা টিমের জন্য প্রচণ্ড হার্মফুল। আর সেখান থেকে কিন্তু আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণার সিলেকশনটা পরের ম্যাচগুলোর জন্য একটু কোয়েশ্চেনেবল হবে, কারণ আর্শদীপের মতো প্লেয়ার বাইরে বসে আছে। তো এই জায়গাটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। যদিও বা সেকেন্ড ইনিংসে প্রসিদ্ধ অনেক বেটার বল করেছে ভাই, ফার্স্টের দুটো উইকেট তো সেকেন্ড ইনিংসে প্রসিদ্ধ কৃষ্ণা নিয়েছে, শার্দুল ঠাকুর নিয়েছে। বাট এই যে ডিফল্ট সেটিংটা, যেটা প্রসিদ্ধ কৃষ্ণার মিস্টেক না, ওর এটা ন্যাচারাল জিনিস, যেটাকে ইমপ্রুভ করা অনেক ডিফিকাল্ট ভাই। তুমি একটা সিরিজের মধ্যে এটা করতে পারো না, এটা একটা লং টাইম টেকিং জিনিস। সেখানে ফার্স্ট সিরিজ এসে খেলা ইংল্যান্ডের মতো জায়গায় এই লাইন লেন্থটা ঠিক করা ইজ ডিফিকাল্ট। সো আমার মনে হয় যে এই সিলেকশনটা নিয়ে একটু মাথা ঘামানো দরকার যারা বাইরে বসে আছে। বাট বুমরা ছাড়া কিন্তু ফার্স্ট ইনিংসে অতটাও কারোর বোলিং ইমপ্রেসিভ লাগেনি। অবশ্যই 10 উইকেট পায়, যেখান থেকে 6 রানের লিড। দ্যাটস মানে ইংল্যান্ড জানতো ভাই ওরকম একটা জায়গায় পৌঁছে যাবে। আর ওখান থেকে কিন্তু ইংল্যান্ডই ফেভারিটস ছিল যখন ওই ইনিংসটা শেষ হয়, ফার্স্ট ইনিংসটা। ওরা ভাই খুবই খুশি হবে যে 6-7 এত বড় একটা রান স্কোর করেও 6-7 রানের মাত্র ট্রেল করছিল ওরা। তো তারপরে যাই হোক, তারপরে সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া ব্যাটে নামে ইয়াশাসী জয়সওয়াল খুব তাড়াতাড়ি আউট হয়। তবে একটা প্লেয়ার কামাল লাজবাব রাহুল, যার থেকে কিন্তু একটা দুর্দান্ত ইনিংস অনেকদিন বাদে আমরা দেখতে পাই। অবশ্যই এর আগেও ইংল্যান্ডে সেঞ্চুরি ছিল KL রাহুলের, বাট এই ইনিংসটা আরও স্পেশাল ভাই। সেকেন্ড ইনিংসে ব্যাট করা একটু ডিফিকাল্টি হয় প্রত্যেকটা প্লেয়ারের জন্য, বাট ওর সেঞ্চুরিটা এগেইন খুবই ভালো। শুভমান গিল খুব একটা ভালো খেলতে পারেনি, তবে আবার ঋষভ পান্ত ভাই সেকেন্ড ইনিংসেও সেঞ্চুরি। আর
আহ, হয়েছে ভাই, মানে কি বলবো যে হিস্ট্রির বোধহয় সেকেন্ড এই উইকেট কিপার ব্যাটসম্যান যে দুটো ইনিংসেই সেঞ্চুরি করেছে একটা টেস্ট ম্যাচে। আই থিঙ্ক ওর আগে কে একজন আছে, ইংল্যান্ডের কেউ একজন আছে, অ্যান্ডি ফ্লাওয়ার মেবি আছে। তো ঋষভ পান্ত কিন্তু ভাই, ঋষভ পান্ত মানে ওর ইনিংসটা দুর্দান্ত ছিল। দুজনে কে এল রাহুল আর ঋষভ পান্তের ইনিংসটাই দুর্দান্ত ছিল। আবার একটা কোল্যাপস আসে যেখানে করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা এরাও কিছু করতে পারেনি। বোলারদের কথা তো ছেড়েই দাও, আবার একটা কোলাপসের ফলে কিন্তু ইন্ডিয়া মোটামুটি একটা জায়গায় যেখানে আসে সেখান থেকে এটা ম্যাচ উইনিং স্কোর অবশ্যই ছিল। এই উইকেটে এই কন্ডিশনে তুমি এক্সপেক্ট করো না যে 350-এর ওপর রান লাস্ট ইনিংসে কোনো একটা টিম তোমার এগেনস্টে চেস করে দেবে। সেটা অবশ্যই প্রত্যেকটা টিমের জন্যই ডিফিকাল্ট হবে। যদি ইন্ডিয়ার এগেনস্টে ফেস করছো এইরকম বোলিং অ্যাটাক তোমার কাছে আছে, বুমরা সিরাজের মতো প্লেয়ার তোমার কাছে আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাটা ইন্ডিয়া অনেক বেশি কমফোর্টেবল ছিল সেকেন্ড ইনিংসে শেষ করার পর। যদিও বা কোলাপস হয়, তবে ঋষভ পান্ত আর কে এল রাহুলের সেঞ্চুরিটা কিন্তু ইন্ডিয়াকে এজ করছিল। বাট ইংল্যান্ড ইজ ইংল্যান্ড ভাই, ওরা ওরা জানে, আমি আবারও বলছি, শুরু থেকেই ওরা জানতো যে ওরা কিভাবে খেলবে, কিভাবে এই জিনিসটাকে সেট করবে ম্যাচটাকে, আর সেইটাই হয়েছে। একদম সুন্দর বেন ডাকেট আর ওইদিকে জ্যাক ক্রলির অসাধারণ একটা ভাই ইনিংস, যেখান থেকে তো উইকেট বার করা আমাদের নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছিল। কালকে যদি তুমি ফার্স্ট সেশনটা ধরো, সেখান থেকে মানে জাস্ট আমরা চাইছিলাম ভাই উইকেট পর, মানে কোনোভাবে কিছুভাবে মিস্টেক হোক আর ওদের উইকেটটা যাক। আর যাই হোক, যখন ফার্স্ট ইনিংসে উইকেট যায় না, প্রায় 150 রানের কাছাকাছি বেন ডাকেট করে ফেলে, সেখান থেকে ইন্ডিয়া আর ম্যাচটা জিততে পারতো না ভাই। মানে হ্যাঁ, একটা আশা ছিল অবশ্যই যে আমাদের তো জাস্ট 10টা বল বা 9টা বলই চাই যেখান থেকে আমরা ম্যাচটা জিতবো, বাট হয় না। মানে ইংল্যান্ডের মাটিতে গিয়ে যেখানে জো রুট, বেন স্টোকসের মতো প্লেয়াররা এখনো বাকি আছে, হ্যারি ব্রুকের মতো প্লেয়াররা আছে, সেখান থেকে তুমি ওই জায়গায় চেস করতে পারো যখন ফার্স্ট পার্টনারশিপটাই এত একটা হিউজ হয়ে গেছে। তো অ্যাজ ইউজুয়াল ভাই ওরা দুর্দান্ত শুরু করে ওখান থেকে প্রচণ্ড। আর সেকেন্ড ইনিংসে তো বলবো আমি লাইন লেন্থের আরও প্রবলেম, মানে আজ যখন লাস্টের যখন ডে 5-এর ফার্স্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা খুব ভালো বোলিং করেছি, কিন্তু তারপর থেকে ওয়েভার্ড লাইন লেন্থ চালু হয়। সিরাজ হোক, ওইদিকে শার্দুল হোক, প্রসিদ হোক, অ্যান্ড ওখান থেকে ইংল্যান্ড জাস্ট নিজের টার্গেটের দিকে এগিয়ে যায়। পরের দিকে অবশ্যই সেকেন্ড ইনিংসে উইকেট আসে 4টে, বাট দ্যাট ওয়াজ নট এনাফ। বেন স্টোকস ছিল, জো রুট ছিল, আর সেখান থেকে ইংল্যান্ড এই ম্যাচটা অবশ্যই জিততো, বার করতো, সেখান থেকে কোনো মেরাকেলই হারাতে পারতো ইন্ডিয়াকে। আর লাস্ট সেশনে তো জাস্ট একটা উইকেটই পড়ে, সেখান থেকে জাস্ট শর্টেড হয়ে যায়। সেকেন্ড সেশনের পর থেকেই মোটামুটি লাগছিল ইংল্যান্ড এই ম্যাচটাকে সিল করে ফেলেছে, ফার্স্ট ম্যাচটা জিতে গেছে ইংল্যান্ড। তো এই ছিল মোটামুটি ম্যাচ, 5 উইকেটে জিতে যায়। তবে আর কিছু কথা বলবো আমি ইন্ডিয়া টিমের নিয়ে। ফার্স্ট যেটা বলবো, যেটা কনসার্নিং খুবই, সেটা হচ্ছে ক্যাচিং। 6টা ক্যাচ ড্রপ হয়েছে ম্যাচটা, আর যেটার জন্যই কিন্তু এফেক্ট করেছে এই ম্যাচটা। ওই 6টা ক্যাচের মধ্যে যে ইম্পর্টেন্ট কিছু ক্যাচেস ছিল, বেন ডাকেটের বেশ কিছু ক্যাচ, জো রুটের ক্যাচ, হ্যারি ব্রুকের একটা ক্যাচ ফার্স্ট ইনিংসে যেখান থেকে ও সেঞ্চুরি করে। আর ভাই সেখানে এইগুলো যদি তুমি মিস করো, এখান থেকে ইংল্যান্ড তোমাকে বাউন্স ব্যাক করতে দেবে না। এইগুলোই বেস হয় যেখান থেকে তুমি একটা ম্যাচ সিজ করতে পারবে, একটা ম্যাচ ফিনিশ করতে পারবে, অপোনেন্টকে প্রেশারে ফেলতে পারবে। আর সেগুলো আমরা হাতছাড়া করেছি। জয়সওয়ালের থেকে বেশ কিছু ক্যাচেস, ইজি ক্যাচেস মিস গেছে আমি বলবো, কারণ এই জায়গায় এসে ওই রকম ক্যাচ ইজি জল ভাতি হওয়া উচিত, ওগুলো ডিফিকাল্ট নয়। তো ওগুলো ধরলেই তুমি ম্যাচটা জিতবে, আর এটা কিন্তু কনসার্নিং। পরের ম্যাচে আমি দেখতে চাইবো যে এই জায়গাটা রিকভার করে কিভাবে টিম ইন্ডিয়া ব্যাক করে। আর অবশ্যই ফিল্ডিংয়ের ওপর তো কাজ করতে হবে। বেশ কিছু ক্যাজুয়ালিটি দেখা গেছে ফিল্ডিংসে, লাস্ট ইনিংসে বলো শার্দুল ঠাকুর হোক, করুণ নায়ার হোক, প্রত্যেকটা প্লেয়ারের থেকেই কিন্তু ক্যাজুয়ালিটি দেখা গেছে। তো এই জায়গাগুলো রেকটিফাই করতে হবে। প্রসিদ্ধ কৃষ্ণার জায়গাটা একটু ভাবতে হবে ইন্ডিয়া টিমকে। আর নীতিশ কুমার রেড্ডি, করুণ নায়ার কিন্তু চলেনি, অবশ্যই একটা বেট ছিল, বাট করুণ নায়ারের জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে খেলানোটা আমার মনে হয় ইম্পর্টেন্ট, কারণ ওর বোলিংটা অবশ্যই অনেকগুলো বোলার খেলিয়েছে ইন্ডিয়া, যেটা এনাফ হওয়ার কথা 10টা উইকেট নেওয়ার একটা ইনিংসে, বাট নীতিশের যে বোলিংটা অথবা ব্যাটিংটা, এটা কিন্তু আরেকটু এক্সট্রা এজ দেয় যে কোনো টিমকে। একটা অলরাউন্ডার প্রত্যেকটা টিমকেই আরেকটু বেটার করে। আর আমার মনে হয় যে হয়তো করুণ নায়ার ওপর যে বেটটা খেলা হয়েছে, মেবি পরের ম্যাচটাও করুণ নায়ার খেলবে,
বাট আই থিঙ্ক নীতিশকে চান্স দেওয়া উচিত, নীতিশকে খেলানো উচিত। এত সহজে নীতিশের ওপর থেকে বেট তুলে নেওয়া উচিত না। অস্ট্রেলিয়ায় ও যা করেছে সেখান থেকে তুমি ওর আইপিএল পারফরমেন্স দেখে ওকে ডিফাইন করতে পারো না। দ্যাটস মাই ওপিনিয়ন অ্যাকচুয়ালি। দেখা যাক কি হয়। তবে বেশ কিছু পজিটিভ আছে, যেমন ব্যাটিংটা অসাধারণ গেছে। দুটো ইনিংসে ব্যাটিং নিয়ে আমার কোনো খুঁত নয়, বাট টেলটা একটু লম্বা হলে, একটু বড় ল্যাচ হলে একটু বাড়ি মারতে সুবিধা হয় অপোনেন্টকে। এটা নিয়ে একটু ভাবার দরকার ভাই। বোলার একটু ব্যাট ফ্যাট করো ভাই তোমরা। যাই হোক, এই মোটামুটি কথা ছিল। পিচের কথা যদি বলবো, পিচ একদমই ফ্ল্যাট ছিল, যেরকম ইংল্যান্ডের পিচ হয় সেটা আমরা এক্সপেক্ট করি। মানে যখন প্রথম ছবি আসে ভাই একদম গ্রিন গ্রাস, ওটা দেখে তো ফেটে গেছিলো, বাট ওরকম পিচ বিহেভ করেনি। পিচ পুরো ফ্ল্যাট ছিল, দুটো টিমের জন্যই একদম রানের স্বর্গ, রানের হেভেন ছিল এই পিচটা আজকের এই ম্যাচে। বাট যাই হোক, সেই হিসাবে প্রচুর রান স্কোর হয়েছে। যাই হোক, সেকেন্ড ম্যাচটা ওইদিকে এজবাস্টনে আছে বার্মিংহাম, ওখান থেকে আশা করছি টিম ইন্ডিয়া কাম ব্যাক করবে। ডিফিকাল্ট ভাই, খুবই ডিফিকাল্ট এই সিরিজটাই, খুব ডিফিকাল্ট হবে। এই ম্যাচটা তো দেখলেই ভাই, এতগুলো রান করেও এনাফ ছিল না ইংল্যান্ডকে হারানো। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা জানো তোমাদের কি মতামত গৌতম গম্ভীরের ফার্স্ট ইংল্যান্ড সিরিজ, শুভমান গিলের অ্যাজ আ ক্যাপ্টেন হিসাবে প্রথম সিরিজ, ফার্স্টটাই ইংল্যান্ড, খুবই কঠিন পরীক্ষা। ওরা যেন কিরকম ভাবে পরীক্ষা দেবে। আর তোমার এই সিরিজ নিয়ে বক্তব্য কি ম্যাচটা নিয়ে বক্তব্য একটু কমেন্টে লেখো না ভাই। লাইক ফাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।